নমস্কার, আমি সুশান্ত। রিভাইভ হেলথে আপনাদের স্বাগত। আজকের আমাদের সাথে উপস্থিত আছেন হেলথ কনসালটেন্ট মিস্টার সব্যসাচী রায়। আজকের আমরা সব্যসাচী বাবুর সাথে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব, যে আলোচনা বিষয় শুনলে আপনাদের শরীর সম্পর্কে আপনারা অনেক কিছু তথ্য জানতে পারবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার সব্যসাচী বাবু। নমস্কার। আজকের আমাদের প্রতিবেদন, এখানে কিডনি সম্পর্কে আমরা অনেক কিছু তথ্য জেনেছি, মানে অনেক কিছু শুনি, ডায়ালাসিস, কিডনি ফেলিওর, কিডনি ট্রান্সপ্ল্যান্ট, এসব ব্যাপারে আমরা শুনেছি। আজকের আমাদের দর্শকদের একটা ধারণা দিন যে আমাদের কিডনি প্রবলেম হলে, যে কোনো প্রবলেম হলে আমরা কিভাবে এর থেকে প্রতিকার পাবো, এই সম্পর্কে আজকের আপনি কিছু আলোচনা করুন। ব্যাপারটা হচ্ছে কিডনি প্রবলেম আজকে একটা বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। মানে কিডনি ফেলিওর অ্যাকচুয়াল, এই যে কিডনি ফেলিওর, এই কিডনি ফেলিওর কেন হয় বা কিডনি ফেলিওরটা অ্যাকচুয়াল কি? কিডনি ফেলিওরটা হচ্ছে কিডনির মধ্যে, কিডনির ইউনিট বলা হয় বা কিডনির একক বলা হয়, সেটা হচ্ছে নেফ্রন। এবং প্রত্যেকটা কিডনিতে প্রায় 10 লক্ষ করে নেফ্রন থাকে। তো এই নেফ্রনগুলো আমাদের ব্লাডের যত যে মলিকিউলসগুলো শরীরের জন্য প্রয়োজনীয় নয়, সেগুলো ওখান থেকে ছেঁকে ইউরিনের মধ্যে দিয়ে বের করে দেয়। আচ্ছা। তো যখন এই নেফ্রনগুলো কাজ ঠিক মতো করে না, তখন সেটাকে আমরা বলি কিডনি ফেলিওর। এবারে কিডনি ফেলিওরটা অনেকগুলো ভাগ আছে, মানে যেমন হচ্ছে একটা হচ্ছে ম্যাল ফাংশনিং হয়, মানে ঠিক মতো কাজ করছে না। আর একটা হচ্ছে একেবারেই কাজ করছে না, মানে একদম ফেলিওর হয়ে গেছে। তার ক্ষেত্রে ডায়ালিসিস বা তার ক্ষেত্রে দেখা যাবে কিডনি ট্রান্সপ্ল্যান্টের কথা চলে আসছে। আচ্ছা। তো এই যখনই নেফ্রনগুলো কাজ করে না, অর্থাৎ কিডনির মধ্যে যে নেফ্রনগুলো অ্যাকচুয়াল ব্লাড পিউরিফাইং এর কাজটা করে, নেফ্রনগুলো যখন ঠিকমতো কাজ করে না, তার মধ্যে এটা হলে প্রথমত যেটা হয় সেটা বোঝা যাবে কি করে যে আমার কিডনি কাজ করছে না। এইটা বোঝার উপায় হচ্ছে প্রথমত পেশেন্টের ইউরিন ঠিকমতো পাস হবে না এবং শরীরে ধীরে ধীরে জল জমতে শুরু করবে। মানে এগুলো সিমটমস। মানে জল জমবে কি করে বুঝবেন? পা ফুলে যাবে, হাত ফুলে যাবে, মুখ ফুলে যাবে। লেট স্টেজে অনেক সময় দেখা যায় যে লাংসেও জল জমে বা শরীরের অন্যান্য অনেক জায়গায় সেটা জল জমে যায়, যেটাকে বলা হয় ইডিমা। আচ্ছা। এই ইডিমাটা বেড়ে যাবে। এখন এই ইডিমাটা বেড়ে যাওয়া বা এই যে কিডনি প্রবলেম হওয়া, এর কারণ কি? এর কারণটা যদি সহজে খুব ছোট্ট করে আমরা জানি, কারণ অ্যাকচুয়াল যেটা হচ্ছে সেটা আমাদের ফুড হ্যাবিট এবং আমাদের লাইফস্টাইল, মানে আমাদের খাদ্যাভ্যাস। মেনলি আনন্যাচারাল ফুড বা আনহেলদি ফুড যখন আমরা প্রচুর পরিমাণে অভ্যস্ত হয়ে যাই খেতে, তাদের ক্ষেত্রেই মেনলি এটা হয়। আর একটা জিনিস দেখা যায় যে যদি রোগের কজ ধরেন, মানে প্রথমে কিন্তু কিডনি ফেলিওর পেশেন্টদের একটা প্রাইমারি যে প্রবলেমটা থাকে সেটা হচ্ছে, বলতে পারেন প্রায় 99% ক্ষেত্রেই সেটা হচ্ছে হাই ব্লাড প্রেশার। আচ্ছা। হাই ব্লাড প্রেশার এবং হাই সুগার থেকে তো হয় কিডনি ফেলিওর বা কিডনি প্রবলেম আসে। তো এই যে হাই ব্লাড প্রেশার, এটা কিন্তু লং টার্মে যখন চলতে থাকে, তখন অ্যাকচুয়াল হাই ব্লাড প্রেশার যখন হয়, তার মানে ব্লাড ভেসেলসের মধ্যে ব্লাড বেশি করে প্রেশার দিচ্ছে। তো এই প্রেশারটা যখন কিডনি দিয়ে যাচ্ছে, এবং কিডনির নেফ্রন, ভাবুন একটা শিম বীজের মতো একটা কিডনি, তার মধ্যে 10 লক্ষ নেফ্রন আছে। আচ্ছা। তো সেই 10 লক্ষ নেফ্রনের মধ্যে যে ব্লাড ভেসেলস গুলো, সেগুলো অত্যন্ত সরু সরু থিন, এবং ব্লাড প্রেশার বেশি হওয়ার জন্য সেখানে প্রেশার বেশি হয়ে যাচ্ছে, এবং যার কারণে কিডনি প্রবলেম করতে শুরু করেছে, মানে প্রেশারটা নিতে পারছে না, ওরা নর্মালি কাজটা করতে পারছে না। এইবার যখন এই প্রবলেমটা আসে, এবারে প্যাথোলজিক্যাল একটা দিক আছে। যদি এটা আমরা ব্লাড টেস্ট করি সাধারণভাবে, তাহলে আমরা মেনলি যেটা পাবো সেটা হচ্ছে ইউরিয়া এবং ক্রিয়েটিনিন হাই পাবো। আচ্ছা। ইউরিয়া ক্রিয়েটিনিন হাই পাবো। এছাড়া কারো কারো ক্ষেত্রে ইউরিক অ্যাসিডও বেশি থাকে। তাছাড়া আমরা যেটা পাবো সেটা হচ্ছে, যদি আমরা ইউরিন টেস্ট করি, সেক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে প্রোটিন, আমাদের শরীরে প্রোটিন লিক করছে। আচ্ছা। এবং গ্লুকোজও লিক করে, অনেক সময় ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে গ্লুকোজ লিক করে আর প্রোটিন লিক করে, সেদিকে আমাদের ইউরিন দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো অন্য মেটেরিয়ালস গুলো বেরোতে পারছে না, যে জন্য ক্রিয়েটিনিন হাই হয়ে যাচ্ছে, ইউরিয়া হাই হয়ে যাচ্ছে। যখন এটা হচ্ছে, এর মূল কজ কিন্তু হাই ব্লাড প্রেশার বা সুগার হলেও মূল কজ কিন্তু আনহেলদি ফুড। মূল কজ হচ্ছে লং টার্মে স্পাইসি ফুড, লং টার্মে বিভিন্ন প্যাকেজড যে ফুডগুলো আছে, ইন্ডাস্ট্রিয়াল যে ফুডগুলো আছে, এই ফুডগুলো যখন আমরা লং টার্মে খাচ্ছি, তখন আমাদের শরীর এগুলোকে ঠিকমতো অ্যাবজর্ব করতে পারে না। অ্যাকচুয়াল এই খাবারগুলো ঠিকমতো ডাইজেস্ট হয় না, এগুলো ডাইজেস্টের আগে অ্যাবজর্পশনে চলে যায়। তো মূল ব্যাপারে আমি আসছি।
তো এই যে জায়গাগুলো আসে, তো এই খাবারগুলোতে শরীরে যেটা তৈরি করে সেটা হচ্ছে শরীরের নেচারটা, আমাদের রক্তের পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45, মানে সামান্য অ্যালকালাইন। কিন্তু অ্যাসিডিক ফুডগুলো খাওয়ার ফলে শরীরকে সবসময় অ্যাসিডিক নেচারের দিকে টানতে থাকে, অর্থাৎ টুয়ার্ড 7-এর দিকে টানতে থাকে, ঠিক আছে, বা 7-এর চেয়ে বিলোর দিকে টানতে থাকে। চলে আসে। যখন এই কন্ডিশনটা শুরু হয়, এই তৈরি হয়, তখন মেনলি যেটা করার প্রয়োজন সেটা হচ্ছে যে আমাদের ট্রিটমেন্ট তাহলে কি হবে। আমাদের লিভার মানে কিডনি ডিজিজ তো হয়ে গেল, কেন হলো এটা বুঝলাম, তাহলে প্রথম আমাদের লক্ষ্য দেওয়া উচিত প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। ঠিক। তাহলে আমার ব্লাড প্রেশার হয়েছে, সুগার হয়েছে, যে জন্য হয়েছে, কিন্তু ব্লাড প্রেশার বা সুগারটা আমার কেন হলো, এর মেনলি দুটো জিনিস, একটা হচ্ছে লাইফস্টাইল আর একটা হচ্ছে আনহেলদি ফুড। তো আমার প্রথমে ফুড চেঞ্জ করতে হবে এবং আমার সেই সঙ্গে সঙ্গে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। লাইফস্টাইলের মধ্যে কি কি, যেমন হচ্ছে আমাকে ঠিক টাইম মতো খাওয়া, ঠিক টাইমে ঘুম থেকে ওঠা, ঠিক টাইমে শুতে যাওয়া, ঠিক টাইমে হেলদি খাবারগুলো খাওয়া, যেটা যখন খাওয়া উচিত আমি বলছি সেগুলো, এই জিনিসগুলো আগে করা উচিত। আর ট্র্যাডিশনাল ট্রিটমেন্ট আছে, ট্র্যাডিশনাল ট্রিটমেন্টগুলো হচ্ছে মেনলি মেডিকেশন, মানে ওষুধ তো লাগবেই, অসুস্থ হয়েছে মানুষের ওষুধ লাগবে, কিন্তু যেটা আমরা জানি না সাধারণ মানুষ, সেটা হচ্ছে মেনলি কিডনি প্রবলেমে বা যেটা ইউরিয়া এবং ক্রিয়েটিনিন যেটা হাই হয়ে থাকে, এই ইউরিয়া এবং ক্রিয়েটিনিন এটা কিন্তু কমানোর জন্যে আমাদের মডার্ন যে ট্রিটমেন্ট সিস্টেম, এই মডার্ন ট্রিটমেন্ট সিস্টেমে কিন্তু এই ইউরিয়া বা ক্রিয়েটিনিন কমানোর কোনো ওষুধ আলটিমেটলি গ্লোবালি নেই। আচ্ছা, তো মডার্ন যে এখন যে মেডিকেল সিস্টেম চলছে, এই মেডিকেল সিস্টেম না, মানে এটা খেলে যে ক্রিয়েটিনিন কমবে, এটা খেলে ইউরিয়া কমবে, এরকম কোনো মেডিসিন নেই। আচ্ছা আচ্ছা। কিন্তু অন্যান্য ভাবে প্রেশারটা যাতে কম থাকে এইগুলোর জন্য বিভিন্ন রকম ওষুধ দেওয়া হয়, বিভিন্ন রকম সোডিয়াম বাইকার্বনেট দেওয়া হয়, সেটাও যদিও সল্ট, কিন্তু কিডনির পক্ষে অ্যাকচুয়ালি সল্ট ভালো নয়। তো এইভাবে এবার যখন আলটিমেটলি দেখা গেছে যে মেডিকেশন দিয়ে, অর্থাৎ মেডিসিনাল ট্রিটমেন্ট দিয়ে মানুষ আলটিমেটলি কিডনি ফেলিওর বা কিডনি ডিজিজ থেকে বেরোতে পারেনি, তো কিডনি ডিজিজ থেকে না বেরোতে পারলে তারপরে স্টেপ কি আছে, ডায়ালিসিস, আর না হলে ট্রান্সপ্ল্যান্ট, লাস্ট ট্রান্সপ্ল্যান্ট। তো এখান থেকে যদি আমি বেরোতে চাই তাহলে প্রথম আমাকে আমার চিন্তা ভাবনা বদলাতে হবে। তার কারণ হচ্ছে ট্র্যাডিশনালি দেখা যাচ্ছে যে এখানে কিরকম পেশেন্ট বা আমরা যারা সাফারার হব কিরকম প্রবলেমের মধ্যে আমরা পড়ে যাচ্ছি। যেমন আমার যদি আমি জল বেশি খাই, কিডনি পেশেন্টের জল বের করতে পারছে না, শরীরে জল জমছে, তাহলে জল যদি বেশি খাই তাহলে কিডনির উপরে লোড পড়বে। আবার যদি জল কম খাই তাহলে কনসেন্ট্রেট ইউরিনের ঘনত্ব বেড়ে যাবে, যেটাকেও পিউরিফাই করতে কিডনির কষ্ট হবে, মানে বোথ সাইড বিপদ। আচ্ছা, মানে কম খেলেও বিপদ, বেশি খেলেও বিপদ। আবার দেখুন প্রোটিন বেরিয়ে যাচ্ছে, আচ্ছা, প্রোটিন শরীর থেকে বেরিয়ে গেলে শরীর দুর্বল হয়ে যাবে, আবার প্রোটিন খেলে সেটা বেরিয়ে যাবে, কিডনির উপরে চাপ পড়বে, মানে বোথ সাইড থেকে কিডনি ডিজিজে আমরা কিন্তু বিপদের মধ্যে থাকি, যেটাকে শাকের করাত বলে অ্যাকচুয়ালি। ঠিক। তো এইরকম একটা সিচুয়েশন যখন আসে, তো সবাই যা করছে, ধরুন মেডিসিন নিচ্ছে, তার সঙ্গে ডায়ালিসিস করছে, তার সঙ্গে কেউ কেউ কিডনি ট্রান্সপ্ল্যান্ট করে নিচ্ছে যার যার সামর্থ্য হচ্ছে, তো এটা করে সবাই যেমন আছে, আমরা যদি ওই ট্রিটমেন্ট করি তাহলে একই রেজাল্টই পাবো আমাদের প্রত্যেকে। যদি আমরা অন্য কিছু করতে চাই তাহলে আমাদের একটু চিন্তা ভাবনার বদল আনতে হবে। এই চিন্তা ভাবনার বদলটা কি, যে প্রথমত আমাদের খাওয়া দাওয়াতে বদল আনতে হবে এবং লাইফস্টাইলে বদল আনতে হবে। আমি শর্টে বলছি, খাওয়া দাওয়াতে কি খাবেন, মেনলি ফ্রুটস, স্যালাড, মানে ন্যাচারাল স্টেটে খাবেন, এবং বয়েলড ভেজিটেবলস খাবেন, যেটা কিন্তু মডার্ন সিস্টেমে কিন্তু এগুলোকেও মানা করা হচ্ছে, যে পটাশিয়াম বেড়ে যাবে, বিভিন্ন রকম ডিসব্যালেন্স হবে, এইগুলোর জন্যে বিভিন্ন রকম ফল খেতে মানা করা হয়, শাক তো একদমই খেতে মানা করা হয়, কিন্তু প্র্যাকটিক্যালি আমি দেখেছি আপনি শাক বয়েলড এটা খান, বয়েলড গ্রিন লিভস মানে সিদ্ধ শাক, তার সঙ্গে বয়েলড ভেজিটেবলস বা ভেজিটেবল স্টু খেতে পারেন, প্রচুর পরিমাণে আপনি ফ্রুটস খান, কিন্তু একসঙ্গে নয়, কিডনি প্রবলেম যখন হবে একসঙ্গে দিলে কিডনির উপরে প্রেশার পড়বে। সেই জন্য কিডনি পেশেন্টের ক্ষেত্রে কিন্তু খুব ফ্রিকুয়েন্টলি বাট খুব লো ডোজে, যেমন ধরুন একসঙ্গে 100 গ্রামের বেশি খাবেন না। আচ্ছা, এবং সেটা আপনি আবার খিদে পেলে আবার খান, আবার খিদে পেলে আবার খান, ফ্রিকুয়েন্টলি খান, মানে বারবার খান কিন্তু কম কম করে খান, কম পরিমাণে খান, ঠিক আছে, এটা একটা করুন। আর তার সঙ্গে হচ্ছে মেনলি লাইফস্টাইলের যে জায়গাটা আমি বলবো সেটা হচ্ছে যে লাইটও আমাদের একটা মেডিসিনের কাজ করে। যেমন দিনের বেলা আমাদের বেশি লাইট দরকার, রাত্রেবেলা কম লাইট দরকার, সুতরাং রাত্রে জোরালো আলোতে থাকবেন না। আচ্ছা, রাত্রে জোরালো আলোতে থাকবেন না, দিনের বেলা জোরালো আলোতে থাকবেন, দিনের বেলা অন্ধকার করে থাকবেন না ঘর। আচ্ছা, এরপর হচ্ছে টাইম, মানে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ওঠা অভ্যাস করুন।
আচ্ছা, সূর্য মানে আমাদের রৌদ্র থাকতে পারি? হ্যাঁ, রৌদ্রে থাকতে পারেন, কিন্তু যখন অসুস্থ আছেন তখন বেশি সময় থাকলে আপনার সাফোকেশন হবে। আচ্ছা, বেশি সময় থাকবেন না, অল্প অল্প করে অভ্যাস করুন, 2 মিনিট 3 মিনিট আচ্ছা, আচ্ছা, 5 মিনিট এর মধ্যে। কারণ শরীর যখন অসুস্থ তখন কিন্তু টলারেট করতে পারবে না, পারবে না, ঠিক। তখন খুব অল্প অল্প ভাবে, ডাইরেক্ট রোদে না বসে রোদ যেখানে আছে তার পাশে বসুন। মানে ওর যে একটা মানে কি, ওর যে একটা তো প্রভাব আছে। হ্যাঁ, ওই তাপটা নিন, মানে ওই তাপটা নিন, ওই লাইটের ওইটা। ডাইরেক্ট। হ্যাঁ, এবার হচ্ছে আপনি ঘুমাতে যান রাত্রি 10টার মধ্যে, মাস্ট শুয়ে পড়ুন। 10টার মধ্যেই? রাত্রি 10টার মধ্যে মাস্ট শুয়ে পড়ুন। রাতের ডিনারটাকে আপনি ছেড়ে দিন, উইদিন 6 PM আপনি রাতের ডিনার মানে সেরে নিন। আচ্ছা, অল্প অল্প জল খান, বারে বারে জল খান, সিপ সিপ করে চায়ের মতো জল খান। কারণ অল্প পরিমাণে আপনার, আমি বলবো কেউ কেউ বলে দেন যে 1 লিটার খান বা 500 ml খান বা 1.5 লিটার খান বা 1200 খান। আমি বলবো এটা ফ্যাক্টর নয়। ফ্যাক্টরটা হচ্ছে আপনার যেমন পিপাসা লাগছে তেমন খাবেন, কিন্তু একদম চুমুক দিয়ে দিয়ে খাবেন। পিপাসা নেই আর খাবেন না। আচ্ছা, কিন্তু আমি আর ইচ্ছে হচ্ছে আমি একটু বেশি করে জল খেয়ে নিই, সেটা কিডনি পেশেন্টের ক্ষেত্রে করা যায় না। এটা গেল। এছাড়া আরেকটা জিনিস হচ্ছে, আমাদের আরেকটা জিনিস অ্যাক্টিভ করতে হবে, কিন্তু সেটা খুব মানে কনসাসলি। সেটা হচ্ছে আমাদের শরীরে কিডনি ছাড়া শরীরের এই যে মেটেরিয়ালসগুলো কিডনি আমাদের বের করে দেয় শরীর থেকে, আর একটা অর্গান আছে, সেই অর্গান কিন্তু এই কিডনির কাজটা হেল্প করে। তাহলে কেউ যদি একজন অসুস্থ হয় তাহলে তাকে যাতে রেস্ট বেশি পায়, এবং যে সুস্থ আছে তাকে দিয়ে কাজটা যদি বেশি করানো হয়, তাহলে কিন্তু কিডনিটা আবার রিপেয়ার হওয়ার সুযোগটা পাবে। আচ্ছা, তো এর জন্য প্রথম কথা হচ্ছে, একটা রাত্রে সন্ধ্যের মধ্যে খেয়ে নিন, 6টার মধ্যে খেয়ে নিন, রাত্রে আর ডিনার করবেন না। তার সঙ্গে হচ্ছে আপনি ফ্যান বেশি চালাবেন না। ফ্যান? হ্যাঁ, তার কারণ হচ্ছে আমাদের শরীরের লার্জেস্ট অর্গান যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে স্কিন। ঠিক। তো এই স্কিন এমনই একটা অর্গান, স্কিন থেকে যে আমাদের ঘাম বেরোয়, আমাদের যে ঘামটা বেরোয়, এই ঘাম এবং ইউরিন যদি দুটো ল্যাবরেটরিতে টেস্ট করা যায় তো মলিকিউলস প্রায় সিমিলার। আচ্ছা, সেই জন্য দেখবেন ঘাম বেশি হলে একটা গন্ধ বেরোয়। হ্যাঁ, দুর্গন্ধ বেরোয়। ইউরিনে যেটা বেশি পরিমাণ থাকে, ঘামে সেটা কম থাকে। তো এটাকে এখন থার্ড কিডনি বলা হচ্ছে। থার্ড কিডনি? থার্ড কিডনি। তো এই থার্ড কিডনি দিয়ে যাতে ঘাম বেশি বেরোতে পারে তার ব্যবস্থা করা উচিত। আচ্ছা, সেই জন্য এসিতে যদি থাকেন তাহলে ঘাম বেরোবে না, যদি সারাক্ষণ ফ্যান চলছে হবে না। তাহলে নর্মালি ঘাম যাতে একটু বেশি হয় সেটার দিকে লক্ষ্য রাখুন। তার সঙ্গে সঙ্গে যেটা আরো জিনিস করবেন সেটা হচ্ছে হালকা এক্সারসাইজ। দেখুন, এক্সারসাইজ করলে কিন্তু ক্রিয়েটিনিন বাড়ে, কারণ মাসেল অ্যাক্টিভিটি যত বাড়বে ক্রিয়েটিনিন তত বাড়বে। বেড়ে যাবে। তো বেশি খাবার যত দেবেন, লিভার যত অ্যাক্টিভ থাকবে তত ইউরিয়া বেড়ে যাবে। আচ্ছা, তো অল্প পরিমাণে দিন, বারে বারে দিন খাবার। মাসেল এক্সারসাইজ যেন বেশি না হয়, প্রাণায়াম টাইপের যে এক্সারসাইজগুলো, ডিপ ব্রিদিং করুন বারে বার, অক্সিজেনেশনটা বাড়বে। এবং তার সঙ্গে আমার শরীর থেকে যেন ঘাম বেরোয়, সেই রকম একটা সিচুয়েশন, আনন্যাচারালি না, ন্যাচারালি। অর্থাৎ আমি ফ্যানটা চালাচ্ছি না, ঘরের মধ্যে নর্মাল টেম্পারেচারে আছি, সেখানে আমার কিন্তু ঘাম হতে থাকছে। আগেকার দিনে যখন কারেন্ট আসেনি তখনও কিন্তু মানুষ এইভাবেই চলতো। যখন খুব কষ্ট হচ্ছে একটুখানি হাওয়া চালিয়ে নিন, আবার বন্ধ করে দিন। মানে আপনার শরীর থেকে যদি কন্টিনিউয়াসলি একটা ঘাম বেরোতে দেন তাহলে কিন্তু আপনার কিডনির উপরে লোড অনেক কমে যাবে, এবং এইভাবে যদি আপনি চলেন তাহলে আপনার ডায়ালিসিস বা আপনার ট্রান্সপ্ল্যান্ট এই পর্যন্ত যেতে লাগবে না। আর তার সঙ্গে যেটা লাগবে সেটা হচ্ছে কিডনির ক্ষেত্রে খুবই ক্ষতিকর, যেহেতু হাই ব্লাড প্রেশার থাকে, সেখানে নুন না নিলেই ভালো হয়। যদি নেন সেক্ষেত্রে 2 grams per day, 2 grams per day। নর্মাল নুন না সন্দক নুন? সন্ধ্যা নুনই সবচেয়ে বেস্ট। আচ্ছা, 2 grams, এবং বাকি লবণ ছাড়া খাওয়া অভ্যাস করুন। দেখুন, কিডনি ট্রান্সপ্ল্যান্ট হওয়ার পরে কিন্তু ডাক্তার বলে দেয় যে আপনি নুন ছাড়া সব খাবার খাবেন। যদি কোনো কিডনি ট্রান্সপ্ল্যান্ট পেশেন্টের সঙ্গে আপনার কথা হয়, আপনি জিজ্ঞেস করে দেখবেন নুন ছাড়া খেতে বলেছে, চিনি খাবেন না। তো এগুলো খাবেন না। তার সঙ্গে আমি যেগুলো অ্যাড করি, মিল্ক প্রোডাক্ট একদমই নেবেন না, হুইট প্রোডাক্ট একদমই নেবেন না, ইন্ডাস্ট্রিয়াল ফুড নেবেন না। আপনি যদি এটা করেন তাহলে খুব তাড়াতাড়ি রিলিফ পেয়ে যাবেন। আর প্রাণীজ প্রোটিন? প্রাণীজ প্রোটিন একেবারেই নয়। মানে ডিম, মাছ, মাংস? না না না, যেগুলো দেখুন, লিভার যদি ডাইজেস্ট করতে পরিশ্রম বেশি করতে হয় তাহলে ওখান থেকে ওর যে রেশন পদার্থ বেশি তৈরি করবে। আচ্ছা, তো সেক্ষেত্রে ইউরিয়ার পরিমাণটা তখন বেড়ে যাবে। আচ্ছা, সেই জন্য অ্যানিম্যাল প্রোটিন মানে মিনিমাম না হলে নয়, অভ্যস্ত হিসাবে মাঝে মধ্যে একটু আধটু খেতে পারেন, এবং সেটা আমি বলবো তুলনামূলক মাছ একটু ভালো, যেটা দেশি মাছ। এছাড়া ভালো নয়, মানে তবুও ওটা চলতে পারে তুলনামূলক। এছাড়া অন্য সমস্ত কিছু, ডিম, চিংড়ি, কাঁকড়া, মাংস, এই ধরনের যেগুলো রিচ খাবার একদমই বন্ধ রাখতে হবে। এবং যতটা পারবেন সিদ্ধ
এবং র ফুডের উপরে আপনাকে থাকতে হবে, তাহলেই দেখবেন আপনার কিডনি প্রবলেম ধীরে ধীরে গ্রাফ নেমে গেছে। আচ্ছা, এটা বলেই আমি দর্শকদের কাছে অনুরোধ করব যে আপনারা কিডনি যদি প্রবলেমে ভুগে থাকেন তাহলে আগে যেটা চেঞ্জ করবেন সেটা হচ্ছে লাইফস্টাইল, ঠিক টাইমে ওঠা, ঠিক টাইমে ঘুমাতে যাওয়া, রাতে অন্ধকারে থাকা, এবং অবশ্যই আরেকটা জিনিস সেটা হচ্ছে গ্রাউন্ডিং, মাটির টাচে আপনাকে থাকতেই হবে। মানুষের রোগ যত বাড়ে, মানুষের নেগেটিভ চার্জ তত বাড়ে। আচ্ছা, আমাদের বডিতে যে ইলেকট্রিসিটি, এটা নেগেটিভ ইলেকট্রিসিটি। এই নেগেটিভ ইলেকট্রিসিটি যত বেড়ে যায় তখন নিউট্রাল করার জন্য যদি আমরা আর্থিং এর কাছে না যাই তাহলে হাজার মেডিকেশন, হাজার কিছু করেও আমাদের কিছু হবে না। মানে খালি পায়ে হাঁটা, জমিতে হাঁটা, মাটিতে ঘাসের উপরে হাঁটা, ঘাসের উপর হাঁটা। যে কোনো ভাবে আর্থের কানেকশনে থাকতে পারেন। আচ্ছা, এখন এখন অনলাইনে আর্থিং কিট কিনতে পাওয়া যাচ্ছে, আপনি বাড়ির প্লাগে লাগিয়ে দিন, আচ্ছা, দিয়ে ওখানে যে আর্থ আছে ওই আর্থের সঙ্গে কানেকশন হয়ে যাবে। সেফটি কিটও আছে, হুম, ওখানে আপনার কখনোই কারেন্ট আসবে না। হুম। বেডের উপরে রাখুন, আপনি তার উপরে পা রাখুন, শুয়ে থাকুন, তার উপরে হাত রাখুন, আপনার স্কিন টাচে রাখুন, তাহলে আপনার অনেক বেশি সময় ইলেকট্রনের ফ্লো গুলো মাটির সঙ্গে কানেক্টেড থাকবে এবং আপনার ডিজিজ অনেক তাড়াতাড়ি মানে বডি আস্তে নিউট্রাল হবে এবং সাউন্ড স্লিপ হবে। মানে প্রথম দিনই যেটা পাবেন সেটা হচ্ছে সাউন্ড স্লিপ, সুন্দর ঘুম হবে। খুব সুন্দর ঘুম হবে। আচ্ছা, এইভাবে আপনি কিডনি ডিজিজটাকে আপনি প্রিভেন্ট করতে। আচ্ছা, ধন্যবাদ শুভরাজি বাবু। আজকের আমাদের এই প্রতিবেদন কিডনি নিয়ে আপনারা শুনলেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগলো। আশা করছি আপনারা অনেক কিছু ভালো ভালো নতুন নতুন তথ্য পেলেন। যে তথ্যগুলো যদি আপনার মেনে চলেন, শুধু দেখলেই হবে না, ভিডিওটা মেনে চলেন, তাহলে দেখবেন আপনাদের নিশ্চয়ই কোনো সুফল পাবেন আপনারা। আজকের মতন আমরা এখানে শেষ করছি। আগামী দিনে আমরা আরও নতুন নতুন বিভিন্ন রোগের সম্পর্কে তথ্য নিয়ে আসব। আপনারা আমাদের সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের এই ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইবও করবেন। নমস্কার।